কালো মেয়ে, এই সিটটা আমার আছে, চুপচাপ পিছনে গিয়ে বস। হ্যাঁ হ্যাঁ, তুই পিছনেই বস, ভালো হবে। তোর কালো চেহারা দেখতে ভালো লাগছে না। এত কালো মেয়ে আমি জীবনেও কোথাও দেখিনি। সোমা কালো থাকার কারণে স্কুলে সবাই তার মজা নেই। স্কুলে সে নতুন থাকার জন্য নিজেকে একা একা মনে করত আর চুপচাপ বসে থাকে মন খারাপ করে। কিছুদিন আগেই সে স্কুলে ভর্তি হয়, তাই তার কোনো ফ্রেন্ড ছিল না। দুঃখী হয়ে সোমা স্কুলের গার্ডেনে বসে বই পড়ছিল, তখনই একটি ছেলে তাকে আওয়াজ দেয়। হাই, আমি বিকি। তুমি মন খারাপ করো না প্লিজ। কেউ তোমার ফ্রেন্ড হয় বা না হয়, কিন্তু আমি তোমার ফ্রেন্ড অবশ্যই হব। আমার মন ঠিক আছে, আমি দুঃখী নাই। আমার এগুলো শোনার অভ্যাস আছে। আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই না, আমি একাই ঠিক আছি। সেদিন সোমা বিকির সঙ্গে বেশি কথা না বলে সেখান থেকে চুপচাপ বাড়ি চলে যায়। সোমার বাড়িতে তার একটি ছোট বোন ছিল, যার নাম পিঙ্কি। দিদি দিদি, তুমি স্কুল থেকে চলে আসলে? চলো, মা ভিতরে ম্যাগি বানাচ্ছে, আমরা দুজনে একসঙ্গে বসে মজা করে খাবো। সোমা, তুই স্কুল থেকে চলে আসলি মা? আজকে তোর স্কুল কেমন কাটলো বল? ভালো কাটেনি মা, সবাই আমাকে কালো বলে অপমান করেছিল। প্রত্যেক দিন আমাকে এইভাবে অপমান হতে হয়, আমি আর সহ্য করতে পারছি না। দেখ মা, তুই তো আছিস কালো, কিন্তু কিছু করার নেই, তাই তারা তোকে কালো বলে রাগাচ্ছে। এতে মন খারাপ করার কিছু আছে? তাছাড়া মুখের রঙে কোনো কিছু যায় আসে না। তুই নিজেকে এমন এক সাফল্যর চূড়ায় নিয়ে যা, যেখানে তোর কালো রঙের উজ্জ্বল হয়ে উঠবে। সোমা, পিঙ্কি, দেখ মা, তোদের জন্য ড্রেস নিয়ে এসেছি। এটা সোমার জন্য লাইট কালারের ড্রেস, আর পিঙ্কির ওপর তো যে কোনো কালারই মানাবে, এই জন্যই তার জন্য নীল কালার নিয়ে এসেছি। ঠিক করলে তুমি। সোমার জন্য হালকা কালারের ড্রেস এনে। জানতে ও জানতে সোমার মা বাবাও কোথায় কোথায় সোমাকে বুঝিয়ে দেয় যে সেও কালো মেয়ে এবং তার বোন ফর্সা ও সুন্দর। এইভাবে দিন কাটতে থাকে। কিছুদিন পর স্কুলে এক্সাম হয় এবং এক্সামের রেজাল্ট শুনে সবাই অবাক হয়ে যায়। সোমা, আমরা তোমার উপরে গর্বিত। তুমি এক্সামে 98% পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছো। ভেরি গুড গার্ল। থ্যাংক ইউ ম্যাম। রেজাল্ট শোনার পর আজ স্কুলে সোমাকে কে অপমান করেনি, কিন্তু নিজেরা আলোচনা করতে থাকে। এই কালো মেয়েটা অনেক পড়াশোনা করে, কে জানে, নকল করে হয়তো পাস করেছে। কংগ্রাচুলেশন সোমা, তুমি পড়াশোনায় এত ভালো, আমার ধারণা ছিল না। এই নাও, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ বিকি। সোমা, তুমি আমার একটা হেল্প করবে? হ্যাঁ বলো, যদি পারি তাহলে তোমাকে আমি অবশ্যই হেল্প করব। তুমি আমাকে পড়ালেখা করতে হেল্প করবে? আমি তোমার মতন এক্সামে নাম্বার পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজ সোমা অনেক খুশি ছিল, তাই সে বিকির সঙ্গে ভালোভাবে কথা বলতে লাগে এবং তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। এইভাবেই 5 বছর কেটে যায়। আস্তে আস্তে তারা বড় হয়ে কলেজে যাওয়া শুরু করে। মা, তুমি জানো ভাই কালো মেয়ের সোমাকে ভালোবাসছে। একদিন দেখবে তাকে বিয়ে করে এই ঘরের বউ করে নিয়ে চলে এসেছে। দিদি, যা তা বলছিস তুই? দেখ বাবু, গ্রামের শর্মা কাকা কবে থেকে তোর চাকরির অপেক্ষা করছে, যাতে তোর বিয়ে সে নিজের মেয়ের সঙ্গে দিতে পারে। তোর বাবার শেষ ইচ্ছা একটাই ছিল যে মিনু আমাদের ঘরের মেয়ে হয়ে আসুক। মা, আমি যাচ্ছি, আজ বাড়ি আসতে দেরি হবে। এগুলো কথা বলে বিকি সেখান থেকে চলে যায় এবং তার মা বোন কথা বলতে লাগে। দেখলে মা, কিছু না কিছু তো অবশ্যই আছে, না হলে ভাই কিছু না বলে চুপচাপ চলে যেত না। তুই চিন্তা করিস না, ওই কালো মেয়েটার সঙ্গে বিকির সব সম্পর্ক ভেঙে দেব। বিকির দিদি ঠিক বলেছিল। বিকি ও সোমার বন্ধুত্বর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসায় পরিণত হয়। দুজনে একে অপরকে কথা দিয়েছিল যে কখনো তারা আলাদা হবে না। সোমা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তুমি রোজ ক্লাস শেষ করে এখানে এসে একলা কেন বসে থাকো? তোমাকে বাড়িতে কেউ জিজ্ঞাসা করে না এতক্ষণ কোথায় থাকো? বিকি, আমি তোমাকে এই ব্যাপারে কখনো কিছু বলিনি, আজ বলছি। আমার বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, কারণ আমি কালো ও দেখতে খারাপ। আমার ছোট বোন পিঙ্কি দেখতে সুন্দর ও ফর্সা, তাই তাকে সবাই ভালোবাসে। তার ইচ্ছাগুলো সবাই গুরুত্ব দেয়। আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে না, কোথাও বলে না। আমার অনেক কষ্ট হয় বিকি, আমি আর সহ্য করতে পারছি না এগুলো কথা বলে সোমা কাঁদতে লাগে। প্লিজ তুমি কাঁদিও না সোমা, তুমি কাঁদতে গেলে আমাকে ভালো লাগে না। আমি চাকরি পেলে তোমাকে বিয়ে করব, কথা দিচ্ছি। তারপর কেউ তোমাকে কিছু বলবে না।
আমার মতো কালো মেয়েকে কেউ নিজের বাড়ির বৌমা কেন বানাতে চাইবে বলো? তোমার মা কখনো রাজি হবে না আমাদের বিয়ের জন্য। আমার মা আমাকে অনেক ভালোবাসে, তাই আমি যা বলবো মা তাই শুনবে। কখনো সে আমার কথা অমান্য করবে না। এইগুলো দায়িত্ব তুমি আমার ওপর ছেড়ে দাও। এটা চকলেট খাও আর একটু স্মাইল করে দাও। এইগুলো কথা শুনে সোমা সান্ত্বনা পায় আর বিকির দিকে তাকিয়ে হাসতে লাগে। সোমার তো বিয়ের বয়স হয়ে আসলো, ভালো ছেলে দেখে তাড়াতাড়ি বিয়েটা করিয়ে ফেলো। তোমরা তো জানো একটা মেয়ের কাছে তার সৌন্দর্যই তো সবকিছু, কিন্তু সোমার তো রং কালো। আমার মনে হয় বিয়ের জন্য যত দেরি করবে তত ছেলে পেতে অসুবিধা হবে। তাছাড়া সোমাকে বাড়িতে বসিয়ে রাখলে পিঙ্কির বিয়ে কি করে হবে? তখনই সোমার বাবা বলে, হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। কিন্তু সে পড়ালেখায় তো খুব ভালো আছে, তাই সে আরো পড়াশোনা করতে চায়। বেশি পড়াশোনা করে কি করবে? শ্বশুর বাড়িতে যেহেতু রান্নাই করতে হবে। বেশি পড়ালেখা করানোর দরকার নেই। পড়ালেখা শেষ করতে করতে বিয়ের বয়স পেরিয়ে যাবে, তখন আর কোনো ছেলে পাওয়া যাবে না। আমি লিখে দিচ্ছি। এরা হচ্ছে সোমার প্রতিবেশী কাকু কাকিমা। বাড়িতে ফ্রিতে চা বিস্কিট খেয়ে তারাই দুর্নাম করছে। সোমা তাদের কথা শুনে চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন সন্ধ্যাবেলায় পিঙ্কি তার মাকে বলে, মা, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছিস এখন? কিন্তু কেন? কি করতে? হ্যাঁ মা, এক্ষুনি যেতে হবে। আমার এক বন্ধুর বার্থডে পার্টি আছে তাই। পার্টি শেষ হতে হতে রাত্রি হয়ে যাবে, তাহলে বাড়ি কি করে আসবি একা? এ কাজ কর, সঙ্গে দিদিকে নিয়ে চলে যা। সোমা, সোমা, তুই চলে যা বোনের সঙ্গে। একসঙ্গে রাত্রে বাড়ি ফিরবি, তাহলে কোনো ভয় থাকবে না রাস্তায়। না মা, প্লিজ আমাকে এর সঙ্গে যেতে বলো না। একে আমার সঙ্গে দেখলে সবাই রাগায়। আমি এত ফর্সা থাকা সত্ত্বেও সবাই আমাকে কালো সোমার বোন বলে ডাকে। পিঙ্কি, সোমা তোর বড় দিদি, এভাবে তাকে বলতে নেই। কোনো দিক থেকেই আমাদেরকে দুই বোন লাগছে না। একে দিদি বলতে আমাকে লজ্জা লাগে। তুমি কোনো কথা বুঝো না। আমি একা চলে যাব, কিন্তু তবুও তাকে সঙ্গে করে নিয়ে যাব না। এইগুলো বলে পিঙ্কি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর তার মা সোমাকে বলে, সোমা, মনের কথায় রাগ করিস না মা। সে এখন বাচ্চা আছে, ভালো মন্দ কিছুই বুঝে না। শুধু পিঙ্কি না মা, আশেপাশের সবাই আমাকে এইভাবে বলে চলে যাচ্ছে। কার কার যে মুখ বন্ধ করব বলো? সব দোষ আমার। আমি কালো আছি তাই আমাকে সবাই কালো বলছে। তার পরের দিন সকালে সোমা বিকির সঙ্গে দেখা করতে যায় এবং তাকে মন খারাপ করে বলে, মন তো করছে বাড়ি ছেড়ে চলে যায় আর ফিরেই না আসি। আর আমার এগুলো ভালো লাগছে না। এইগুলো কি বলছো উল্টা পাল্টা? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার কি হবে ভেবে দেখেছো একবারও? আমি বাড়ি ছাড়ার কথা বলছি, তোমাকে ছাড়ার কথা বলছি না। ওকে, তোমাকে ছাড়া আমি তো এক মুহূর্তও থাকতে পারবো না বিকি। আমার বিশ্বাস সোমা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এবার এটা চকলেট খেয়ে নাও, মুড ভালো হয়ে যাবে। পরের দিন সকালে সোমার মা সোমার বাবাকে বলে, আমাদের বড় মেয়ে সোমা কলেজে টপ র্যাঙ্ক করেছে, তাই একটা কেক নিয়ে আসিও, তাকে সারপ্রাইজ দিব। তাই হ্যাঁ, আমি তো বাইরেই যাচ্ছি। বাড়ি ফেরার সময় যদি মনে থাকে তাহলে নিয়ে আসবো। তখনই পিঙ্কি বলে, বাবা, আমার পিৎজা খাবার ইচ্ছা করছে। ঠিক আছে মা, বাড়ি ফেরার সময় তোর জন্য পিজা অবশ্যই নিয়ে আসবো। এটা বলে সোমার বাবা ধীরেন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ কেটে যাওয়ার পর রাত্রিবেলা সোমার বাবা বাড়ি ফেরার সময় পিঙ্কির জন্য পিজা আর সোমার জন্য কেক নিয়ে আসে। ওই কালো মেয়ের খুশিতে কেক কাটা হবে। কেক আমি এটা হতেই দেব না। ওকে যতক্ষণ না আমি বাড়ি থেকে বের করব না, ততক্ষণ আমি শান্তি পাবো না। দিদি, দিদি, আমার রেড লিপস্টিকটা কোথায় আছে? তোর লিপস্টিক কোথায় আছে আমি কি করে বলবো? আমার নতুন লিপস্টিক চুরি করে বলছো তুমি? আমি জানি না কিছু। আমার জিনিসে তোমার এত লোভ কেন? এইগুলো তুই কি বলছিস বোন? আমি লিপস্টিক লাগাই না যে তুই জানিস না? তুই ভালো করে খোঁজ করে দেখ, পাবি। তখনই সেখানে তাদের বাবা আসে আর তাদেরকে বলে, কি হয়েছে পিঙ্কি, তোরা এভাবে চেল্লাচ্ছিস কেন? বাবা, দিদি আমার লিপস্টিক চুরি করে নিজের ব্যাগে রেখেছে। আমি চাইছি তাই আমাকে দিচ্ছে না। বাবা আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। এক মিনিট থামো বাবা, এখনই সত্যি সামনে চলে আসবে। কে সত্যি আর কে মিথ্যা বলছে। পিঙ্কি সোজা সোমার কলেজের ব্যাগের দিকে যেয়ে ব্যাগ থেকে রেড কালারের লিপস্টিক বের করে আর বলে, দেখো বাবা, এটাই আমার নতুন লিপস্টিক। সোমা, তোর যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুই সোজা তোর বোনের কাছে চেয়ে নিস।
চুরি করার কি আছে? তোর কি মনে হচ্ছে তুই মেকআপ করলে সুন্দর দেখাবি? এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? এই ভুলের ধারণায় তুই থাকিস না। বাবা তুমি ওইভাবে বলছো? নাটক বন্ধ কর, বিরক্ত হয়ে গেছি তোর ব্যবহারে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস না কেন? আমাদের একটু শান্তিতে বাঁচতে দে। সব জায়গায় আমাদের অপমান হতে হচ্ছে তোর জন্য। এটা বলে সোমার বাবা সেখান থেকে রেগে চলে যায়। লিপস্টিক লুকানোর প্ল্যান তো সাকসেস হয়ে গেল, এবার তো তোকে আর কেক কাটতে ডাকবেই না। সোমা কেমন আছিস তুই? ভালো আছি ম্যাম। আমি জানি তোর মন খারাপ আছে। স্কুল টাইমে তোর যখন মন খারাপ হতো তখন তুই একা একা বসে থাকতি, আর আজ তুই এখানে বসে আছিস। আমি সব বুঝতে পারছি। তেমন কিছু হয়নি ম্যাম, কালো আছি তো তাই সবাই কথা শোনায়, তাই আমাকে শুনতে হয় সব কথা। তুই যতদিন এই ছোট শহরে থাকবি ততদিন তোকে এইগুলো কথা শুনতে হবে। তোকে বাইরে যাওয়া উচিত, বড় শহর থেকে পড়ালেখা করে বড় একটা কিছু করে দেখা, যাতে তোর রং দেখে তোকে অপমান না করে সাফল্য দেখে তাকে সম্মান করে। ম্যামের কথা শোনার পর সোমা বড় শহরে যাবার সিদ্ধান্ত নেই এবং কাউকে কিছু না বলে চুপচাপ নিজের শহর ছেড়ে দেয়। তুমি তাহলে কি চাইছিলে শুনি তো? আমি ওই ছোট শহরে পড়ে থাকতাম, সেখানে আমার কোনো ভবিষ্যৎ ছিল না, সারা জীবন আমাকে কালো মেয়ে বলে শুনতে হতো। তোমার মাও আমাকে বোমা বানানোর জন্য পছন্দ করতো না। এইগুলো আমি সহ্য করতে পারতাম না বিকি। সোমা, তুমি আবার কবে থেকে এইগুলো কথা ধরতে লাগলে? লোকের তো কাজ হচ্ছে বলা, তারা তো বলবে, তা বলে তুমি এমন করবে? আমি কিছু করে দেখাতে চাই এখানে এসে, যাতে সবার মুখ বন্ধ করতে পারি। এইগুলো কথা বলার পর সোমা ফোন রেখে কাঁদতে লাগে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, সেটা ভুলে এখন আমাদের পিঙ্কির চিন্তা করতে হবে। আমাদের কোনো বড় মেয়ে ছিল না, সেটা ভুলে যাওয়াই উচিত আমাদের। উপরওয়ালাকে প্রার্থনা করছি সোমা যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সে যেন সাফল্যর সিঁড়িতে চাপতে পারে। ওই কালো মেয়েটার যা ছিল আজ থেকে সবকিছু আমার। এই বাড়িতে আমি এখন একা একা রাজ করব। সোমা ভালো করে জানতো যে বিকি তাকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, কিন্তু তাও তাকে ছেড়ে অন্য শহরে থাকছে। কারণ সোমা নিজের লাইফে অনেক আগে যেতে চাইছিল। সে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব পায়। সোমা এত ট্যালেন্টেড ছিল যে সে নিজের কাজের দক্ষতা দিয়ে সবাইকে ইমপ্রেস করে দিত এবং তার যে সিনিয়র এমপ্লয়িগুলো সোমার কাছে হার মানত। একদিন সোমার বস সোমাকে বলে, সোমা, তোমার জন্য আমাদের কোম্পানি আজ টপ র্যাঙ্কে পৌঁছে গেছে। তুমি না থাকলে হয়তো এটা অসম্ভব ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু এর পরিবর্তে আমি একটা প্রমোশন তো পেতেই পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সোমা, তুমি এই কোম্পানিতে ডাইরেক্টরের পোস্ট পাবে। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ স্যার। শুধু থ্যাংক ইউ থেকে কাজ চলবে না, পার্টি দিতে হবে, পার্টি। সোমা এত খুশি ছিল যে প্রথমে এই খবরটি বিকিকে জানাতে চাইছিল। হ্যালো, কে? হ্যালো আন্টি, বিকি আছে? তুই কি সে কালো মেয়ে সোমা বলছিস? কান খুলে শোন, তাড়াতাড়ি বিকির বিয়ে হতে চলেছে। খবরদার, আর যদি আমার ছেলেকে বিরক্ত করেছিস তো পুলিশে কমপ্লেন করে দিব। আন্টি, আমি শুধু বিকির সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিলাম। আমার ছেলের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, ও তোর সঙ্গে কথা বলতে চায় না, তাই তো আমাকে ফোন ধরিয়েছে। আপনি এভাবে কেন বলছেন আন্টি? তুই যদি সত্যি বিকিকে ভালোবাসিস তাহলে তার থেকে দূরে থাক। এইগুলো কথা শুনে সোমা দুঃখী হয়ে যায়। এইগুলো সব কি হয়ে গেল? আর বিকির মা এইগুলো কথা কেন বলছে? বিকি যদি আমাকে ভালোবাসে তাহলে সে নিশ্চয়ই আমাকে ফোন করবে। সাফল্য সিঁড়িতে চাপতে চাপতে সোমা নিজের পুরনো জীবনকে ভুলতে থাকে। কালো রঙের জন্য তাকে আর অপমান হতে হয় না এবং নিজের লাইফকে সে খুলে এনজয় করতে পারছিল। একদিন সোমার বস রাহুল সোমাকে নিয়ে গোয়া যাচ্ছিল। ওয়াও, গোয়া কত সুন্দর জায়গা, মন করছে আমি এখানেই থেকে যাই। তখনই তার বস রাহুল বলে, তুমি যদি এখানে থাকো তাহলে তো আমি তোমাকে ছাড়া একা হয়ে যাব সোমা। একা হয়ে যাবেন? এর মানে কি স্যার? ইয়েস সোমা, তুমি যেটা ভাবছো সেটাই সত্যি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোমা, উইল ইউ ম্যারি মি? রাহুলের মুখে এমন কথা শুনে সোমা অনেক খুশি হয় আর মনে মনে আনন্দে নাচতে থাকে। আই লাভ ইউ টু রাহুল, আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি। রাহুলকে তো আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম, কোনো ভুল করলাম না তো? তাহলে বিকির কি হবে? সত্যি আমিও না পাগল, এত কিছু হবার পরও বিকির কথা ভাবছি।
বিকি হয়তো নিজে থেকে না বললে আমি কষ্ট পেতাম, তাই হয়তো নিজের মাকে দিয়ে ফোনে বলল। তোমার সবগুলো গয়না কোথায় গেল? আমি কিছু জানি না, কতবার বলবো তোমাকে? তুমি কিছু জানো না তো কে জানে তাহলে? সত্যি করে বলো, এতগুলো সোনা কি করলে তুমি? বাবা, আমার মনে হচ্ছে মা গহনাগুলো সোমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছি তো কি হলো? ছবি তো তার জন্যই রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। খবরদার, আমার মেয়েকে যদি কালো বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলবো, 100 বার বলবো, কালো কালো কালো। ঠিক বলেছে পিঙ্কি, আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল সে। ভালো হয়েছে এখান থেকে চলে গিয়েছে তো। তুমি এটা বলো আগে, তাকে এতগুলো গহনা দিলে কেন? তোমরা দুজন সব সময় তাকে অপমান করেছিলে, তাই সে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে দেখি। সোমা, তুই এখানে কি করছিস? আর এগুলো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি যাচ্ছি। যাচ্ছিস মানে? এত রাতে তুই কোথায় যাচ্ছিস একা একা? মা, আমি কলকাতা যাচ্ছি। আগের পড়াশোনা আমি ওখানেই করে কিছু একটা বড় করতে চাই। এখানে থেকে সবার কাছে আমি আর অপমান হতে চাই না। এই ঘরে যদি আমি আর থাকি তাহলে আমাকে আর আত্মহত্যা করতে হবে। আমাকে যেতে দাও মা, আমাকে থামিও না মা। আমি তো প্রথম থেকেই চাইছিলাম যে তুই লেখাপড়া করে কিছু একটা বড় কর, যাতে করে সবার তুই মুখ বন্ধ করতে পারিস। তোকে আমি থামাবো না মা, তুই যা কলকাতা আর ভালো করে লেখাপড়া কর। 1 মিনিট থাম মা, আমি আসছি এখনই। কিছুক্ষণ পর সুনিতা দেবী একটি ব্যাগ নিয়ে আসে আর বলে, এইসব আমার বিয়ের গহনা আছে মা, তোর জন্য রেখেছিলাম। এইসব বিক্রি করে তুই কলকাতায় লেখাপড়া করবি, অনেক বড় হ মা, তোকে আশীর্বাদ করলাম। আর একটা কথা মনে রাখিস, কখনো ভুল কাজ করবি না। এবার যা মা, না হলে তোর বাবা উঠে যাবে। সোমার সঙ্গে সেদিন লাস্ট দেখা। সে বাড়ি ছেড়ে গেল তো গেল, তা বলে তুমি আমার ভাগের সোনাগুলো তাকে দিয়ে দিবে? কেন তুমি এমন করলে মা? যা হয়ে যাক না কেন, তোকে আমি সবচেয়ে ভালো কলেজে ভর্তি করবো পিঙ্কি, তুই একদম চিন্তা করিস না। তোর বাবা তোর সঙ্গে সব সময় আছে। অন্যদিকে সোমা ও রাহুল গোয়া থেকে আলোচনা করে। সোমা, আমরা কলকাতা যেই আমাদের বিয়ের প্ল্যান করব। তুমি তোমার মা বাবাকে কলকাতা ডেকে নিও। হ্যাঁ, ঠিক আছে, আমি তাদের সঙ্গে কথা বলবো তাহলে। আমার আরো ড্রেস চাই, এগুলো সব পুরনো হয়ে গেছে। সবার সামনে আমি নিজেকে স্পেশাল দেখাতে চাই। কি হয়েছে মা, তুই কি ভাবছিস? বাবা, আমার কিছু টাকা চাই, নতুন ড্রেস নিতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কলেজে ভর্তি হওয়ার আগে আমরা শপিং করতে যাব দুজনে। রাহুলের মুখে বিয়ের কথা শোনার পর থেকে মায়ের কথা অনেক মনে পড়ছে। মা চাইছিল আমি কিছু করে অনেক নাম কামাবো, কিন্তু এত কিছু হবার পরেও আমার কাছে মা নেই। আমি তোমাকে অনেক মিস করছি মা। তারপর সোমা তার মাকে ফোন লাগায়। মা, মা, আমি সোমা। সোমা, আমার বাচ্চা, এতদিন পর মায়ের কথা মনে পড়লো? মা, সব সময় তোমার কথা মনে পড়তো, কিন্তু ফোন করতে ভয় পেতাম বাবার জন্য। এইগুলো বাদ দে, আগে বল কেমন আছিস তুই? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবু। বিয়ের কার্ড দেখছিলাম, তোর বেস্ট ফ্রেন্ড বিকির বিয়ে আছে পরের মাসে। তার বোন এসেছিল কার্ড দিতে। তুই তো জানিস মনে হয়, তোর তো বেস্ট ফ্রেন্ড ছিল। সোমা বিয়ের কথা শুনে থমকে যায় এবং মন খারাপ করে ফোন রেখে দেয়। বিকির মা ঠিক বলেছিল, সে হয়তো অন্য কাউকে পছন্দ করে, সে তাকেই বিয়ে করবে। তাহলে আমি কেন মন খারাপ করে তার কথা ভাবছি? এবার বিকিকে ভুলে রাহুলের সঙ্গে আমাকে খুশি থাকতে হবে। এবার আমার অনেক ড্রেস হয়ে গেল, এইগুলো পরে আমি কলেজ যাব। তখনই তার মা এসে তাকে বলে, দেখ পিঙ্কি, বাবা তোর পিছনে অনেক টাকা খরচ করছে, ভালো করে পড়াশোনা কর এবং বাবার নাম উজ্জ্বল করিস। বেশি আমাকে বোঝাতে এসো না, তুমি আমার মা না। তুমি তো হলা ওই কালো সোমার মা, না হলে কি তুমি আমার ভাগের সোনা তাকে দিতা? পিঙ্কি, মানুষের রং কালো হলে তার পরিচয় বদলায় না। সে তোর বড় দিদি হয়, ঠিক আছে? আমার কোনো দিদি নাই, ওকে? আমি বাড়ির একমাত্র মেয়ে। তুই তাকে সবসময় অপমান করিস, এটা ঠিক না। মা, আমি তো তোমাকে রাহুলের ব্যাপারে বলেছিলাম, আমরা দুজনে বিয়ে করার কথা ভাবছি। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে শুভ কাজে দেরি কিসের? তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হ্যাঁ মা, আমিও এটাই চাইছি, কিন্তু তোমরা সবাই বিয়ের কয়েকদিন আগে এখানে চলে আসলে খুব ভালো হতো। আমরা সবাই মিলে একসঙ্গে বিয়ের প্রস্তুতি করব। মা, আমি তোকে মিথ্যা আশ্বাস দিতে চাই না, তাই সত্যি বলছি,
তোর বাবা ও ছোট বোন তোকে একবারে ভালোবাসে না, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর বিয়েতে যেতে না পারলেও আমার আশীর্বাদ ও ভালোবাসা সবসময় তোর সঙ্গে থাকবে। ফোন রাখার পর সোমা মন খারাপ করে নিজে নিজে বলতে থাকে, সত্যি বললো মা, বাবা বোন আমাকে একটুকু ভালোবাসে না? ভালোবাসবেই বা কেন? আমি তো অনাথ। সেদিন রাত্রে মা সত্যি না বললেও হয়তো আমি কোনোদিনও জানতে পারতাম না যে আমি অনাথ। মা, আমি অনেক দিন থেকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি। হ্যাঁ মা, জিজ্ঞাসা কর, কি কথা? মা, তুমি আর বাবা দুজনেই ফর্সা, তাহলে আমি এত কালো কেন হলাম? তোমাদের ব্লাড গ্রুপ বি পজিটিভ, তাহলে আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ কেন? মা বলো, মা বলো, চুপ কেন আছো? আমি তোমাদের মেয়ে আছি তো। মা, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই এগুলো কথা জিজ্ঞাসা করছিস। আমি তোকে সব সত্যি কথা বলছি, তুই কষ্ট পাস না মা। সত্যি? কোন সত্যি? বলো মা তুমি। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছিল, তাও আমাদের কোনো সন্তান হচ্ছিল না। লোকের কাছে নানান রকমের কথা শুনতে বিরক্ত লাগছিল। তখন আমি অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে আসার কথা ভাবছিলাম, কিন্তু তোর বাবা কোনো মতোই রাজি হচ্ছিল না। অসম্ভব, এটা হতেই পারে না। আমি তাকে নিজের নামের পরিচয় দিতেই পারবো না এক অনাথ মেয়েকে। বাচ্চা তো পবিত্র হয়ে ভগবানের রূপ হয়ে বাচ্চা, আর তুমি এভাবে বলছো? যা ইচ্ছা তাই করো, কিন্তু এটা কখনোই আশা করিও না যে একে আমি নিজের পরিচয় দেব। তোকে বাড়ি নিয়ে আসার 2 বছর পর পিঙ্কি জন্ম হয়, আর তোর বাবা শুধু তাকেই ভালোবাসতো। এইগুলো কথা শোনার পর সোমা অনেক কাঁদতে লাগে। চুপে যা মা, কাঁদিস না তুই। যা, তাড়াতাড়ি নিজের জীবনকে উজ্জ্বল কর। শুধু একটা কথা সব সময় মনে রাখিস, তোর মা তোকে অনেক ভালোবাসে, অনেক। কাউকে আমার বিয়েতে আসার প্রয়োজন নেই, আমি একা একাই সব করতে পারবো। আমি তো এক অনাথ, কারো কাছে আমি কিছু আশা করে রাখবো না। অন্যদিকে বিকির বিয়ে হয়ে যায়। কত সুন্দর করে আমাদের বিয়ে হয়ে গেল বিকি। সোমা, সোমা, হ্যাঁ বলো, কি হয়েছে? আজ মনে হয় অনেক খুশি মনে হচ্ছে তোমাকে। কোম্পানির সিও আমাদের নিজের কেবিনে ডেকেছে, কোনো ইম্পর্টেন্ট কথা আছে হয়তো। চলো তাড়াতাড়ি। তোমাদের দুজনের পরিশ্রমের জন্য আমাদের কোম্পানি আজ নাম্বার 1-এ। ওয়েল ডান সোমা এন্ড রাহুল। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি শুনেছি তোমরা দুজন নাকি বিয়ে করছো। ভেরি ভেরি কংগ্রাচুলেশন অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ। রাহুল, তুমি অনেক ভাগ্যবান যে সোমার মতন এত ট্যালেন্টেড মেয়ে তোমার ওয়াইফ হবে। হ্যাঁ স্যার, আমি অনেক লাকি অ্যান্ড হ্যাপি। রাহুল, কি হয়েছে? সব ঠিক আছে তো? না, তেমন কিছু হয়নি, এভরিথিং ইজ রাইট। আসছিও তোমাকে অনেক প্রেস করছিল। হ্যাঁ, তা তো করবেই, কেননা আমার পরিশ্রমে আমাদের কোম্পানি আজ নাম্বার 1 র্যাঙ্কে। ইউ আর রাইট। বিকি, কোথাও যাচ্ছ নাকি? আসলে আমার বাইরে কিছু কাজ আছে, তাই একবারে রাত্রে বাড়ি ফিরবো। ওকে, ঠিক আছে। তুমি কোথায় আছো? এখন কি দেখা হবে আমাদের? ওকে, ঠিক আছে, আমি বেড়াচ্ছি। শুনছো, পিঙ্কি তোমাকে ফোন করেছিল কি? কেন, কি হয়েছে? তুমি পিঙ্কির কথা জেনে কি করবে? পিঙ্কি হোস্টেলে যাওয়ার পর থেকে আমাকে একবারও কল করেনি। আমি ফোন করছি তো ফোন তুলছে না। পিঙ্কি আমার মেয়ে আছে, আমি তার খেয়াল রাখতে পারবো। তোমাকে তার চিন্তা করতে হবে না, ওকে? সোমার মতো পিঙ্কিও আমার মেয়ে আছে, তাহলে তুমি এভাবে কেন বলছো? তুমি পিঙ্কিকে একটু বেশি মাথায় চাপিয়ে দিয়েছো। কোনো একদিন এমন না হয়ে যে তোমার নাম উজ্জ্বল করার পরিবর্তে তোমার বদনাম করে দেই। চুপ করো তুমি, আমার মেয়ের উপর পুরো ভরসা আছে। তার তো পড়াশোনার চেয়ে ফ্যাশনে বেশি ইন্টারেস্ট, ধ্যান রাখবা তার দিকে। আজ সোমা আর রাহুলের বিয়ে। এই খুশিতে কোম্পানির বড় নামি দামি বড় অফিসিয়ালরা এসেছিল বিয়েতে। সোমা অনেক ট্যালেন্টেড, রাহুল অনেক লাকি যে তার মতন মেয়ে পেয়েছে। ঠিক বলেছেন স্যার, সোমা যে কোনো লস কোম্পানিকে উপরে তুলে দিতে পারবে। কোয়ালিটি আছে এই মেয়েটার মধ্যে। রাহুল ইজ ভেরি লাকি ম্যান। সোমা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল, একবারও আমার সঙ্গে যোগাযোগ করলো না। বিকি, কি ভাবতে থাকো তুমি সব সময়? কোন খেয়ালে ডুবে থাকো তুমি? তেমন কিছু না রিয়া, অফিসের কাজের কথা ভাবছিলাম একটু। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য তো সবাই পাগল হয়ে আছে আমাদের কলেজে। আই ডোন্ট কেয়ার, আমি তো সবার হস উড়াবো, কিন্তু কারো হাতে পড়বো না। হা হা হা। পিঙ্কি, চলো আরো ড্রিঙ্ক নিয়ে আসি।
হ্যাঁ হ্যাঁ চলো, আজ তো পুরো রাত এনজয় হবে। রাহুল, আজকাল তুমি এত কি ভাবতে থাকো? যখনই তোমার দিকে তাকাই তখনই তোমাকে কনফিউজ দেখি। আমাদের বিয়েতে তুমি খুশি না নাকি? সোমা, সবার মুখে তোমার এত প্রশংসা শুনে মনে হচ্ছে আমি তোমার যোগ্য না। তুমি আমার চেয়েও ভালো ছেলে ডিজার্ভ করো। এসব তুমি কি বলছো? আমি যে কাজ করে এত নাম কামিয়েছি কোম্পানিতে, ওসব তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব ছিল না, বুঝলে আমার পাগল বর। আর আজ তোমার মনে হচ্ছে তুমি আমার যোগ্য না? তুমি আমার জীবনের সব থেকে বড় দামি গিফট। পিঙ্কি, পুরো রাত কোথায় ছিলি তুই? এতবার ফোন করছি, দেখতে পাসনি? বাবা, কাল রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমার ফোন আর তুলতে পারিনি। তুই তো কোনোদিন এত তাড়াতাড়ি ঘুমাতিস না বাড়িতে, আর হোস্টেলে যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিস। হ্যাঁ বাবা, পড়াশোনার অনেক প্রেসার, তাই। তাছাড়া তুমি তো বলো রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে। হ্যাঁ, তা তো বলেছিলাম, কিন্তু কোনোদিন তো তুই সেটা শুনলি না। এখন সকাল 11টা বাজে। বাবা, তুমিও না পারো সবসময় আমার উপরে সন্দেহ করো। এইভাবে সন্দেহ করলে আমি কিন্তু বাড়ি ফিরে যাব, এখানে আর পড়াশোনা করব না। আরে না না মা, আমি সন্দেহ করছি না, জাস্ট আমি তোকে বোঝাচ্ছি। বাবা শোনো না, প্লিজ আমাকে ফোন পেতে 10,000 টাকা পাঠাও না। আমার পুরো টাকা কলেজের বই কিনতে খরচ হয়ে গেছে। কি 10,000 টাকা? কিছুদিন আগেই তো দিলাম তোকে 20,000 টাকা, আবার এখন 10,000? আচ্ছা ঠিক আছে, টাকার জোগাড় হলেই পাঠাচ্ছি, কিন্তু মন দিয়ে পড়াশোনা করিস মা, আর আমার নামটা উজ্জ্বল করিস। হ্যাঁ বাবা, অবশ্যই, তুমি চিন্তা করিও না। বাবা, আমার এইগুলো মন শুধু কথা বলে পড়াশোনাতেই পিঙ্কি আছে। ফোন রেখে দে আর বলে, পড়াশোনা কে করবে? এইগুলো আমাকে ভালো লাগে না। কাল রাত্রে পার্টিতে অনেক এনজয় হলো। রোজ রাত্রে ডান্স, ড্রিঙ্ক, বাইরে খাওয়া দাওয়া, আমি তো এগুলোই চাইছিলাম। এখন আমি নিজের লাইফে টাকা এনজয় করতে পারছি। সারা জীবন আমি এইভাবেই বাঁচতে চাই। রাহুল, ইউএসএ থেকে কিছু ক্লায়েন্ট এসেছে, সেখানে আমি বিজি ছিলাম। কবে যে শেষ হবে কাজ? আচ্ছা, কিন্তু আমাকে তো এই ব্যাপারে কেউ জানায়নি। আমি এখনই তাদের সঙ্গে দেখা করে নিচ্ছি স্যার। না না, তোমাকে দেখা করতে হবে না, তারা পার্সোনালি সোমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা সোমার কাছ থেকে কোম্পানি গ্রো করার আইডিয়া নিতে এসেছে। কিন্তু স্যার, সোমাকে তো আমি সবকিছু শিখিয়েছি। সোমা নিজে অনেক ট্যালেন্টেড, তাকে কেউ কিছু শেখায়নি। সে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তাই তো ইউএস থেকে ক্লায়েন্ট তার সঙ্গে দেখা করতে এসেছে পার্সোনালি। আমি যাচ্ছি, সোমাকে ক্লায়েন্টের সঙ্গে দেখা করাতে হবে। সোমা সোমা সোমা, সবাই মাথায় চাপিয়ে রেখেছে তাকে। আমার তো কোনো গুরুত্বই নেই এই কোম্পানিতে, মনে হচ্ছে তারই জন্য কোম্পানি চলছে। তোমাকে বারণ করেছি না যখন তখন ফোন করতে? আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমাকে সময় দাও সবকিছু ঠিক করতে। আমি জানি তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার বেরোনো অসম্ভব, কিন্তু তোমাকে আমার প্রয়োজন আছে রাধিকা। কাল যেমন করে হোক না কেন পার্কে আমার সঙ্গে দেখা করতে এসো, সঙ্গে কিছু টাকাও নিয়ে আসিও। টাকা? আবার টাকা? 2 দিন তো হলো কিছু টাকা দিয়ে আসলাম। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যালো রাহুল, আমি মনিকা। আমি তোমার নতুন বিয়ে। আজ অফিসে আমার প্রথম দিন। ও আচ্ছা, বসো বসো। তোমাকে অনেক স্ট্রেসে মনে হচ্ছে, তাই তো আমি তোমাকে স্ট্রেস দূর করতে এসেছি। আমরা এখন কি কি প্রজেক্টে কাজ করছি তার ডিটেলস আমাকে দিও। আই স্টাডি হিম। দ্যাটস এ গ্রেট আইডিয়া মনিকা। থ্যাংক ইউ সো মাচ স্যার। রাহুলের এই নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিছুদিনে অফিসের কাজের সঙ্গে সঙ্গে রাহুলের পার্সোনাল লাইফেও দখল দিতে লাগে। মনিকা রাহুলকে ইমপ্রেস করে নিজের হাতের মুঠোয় রাখতে চাইছিল এবং সব সময় তার কাছে আসতে চাইছিল। একদিন রাহুল মনিকাকে বলে, উফ, আই এম টায়ার্ড। আমি যতই কিছু করি না কেন কেউ কিছুই দেখতে পায় না, সবার মুখে শুধু সোমারই নাম। রাহুল, তোমার সামনে সোমাকে সবাই কেন প্রেস করে জানো? কেন বলো? কেননা তুমি তাকে বিয়ে করেছো, তাই। সোমাকে তুমি সেই রেসপেক্ট দিয়ে দিলে যেটা সে যোগ্যই ছিল না। কি বলতে চাও তুমি মনিকা? আপনি একবার আপনার ওয়াইফকে পাশে দাঁড়িয়ে আয়নার সামনে দেখতেন, আপনি তখনই বুঝতে পারতেন দুজনের মধ্যে কত পার্থক্য আছে, কত কালো দেখতেছে। মনিকা, উল্টো পাল্টা না বলে চুপ করো, আমার মাথা গরম করায়ও না। আপনি আমাকে রাগ দেখাতেই পারেন স্যার, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বললাম। আমি মিথ্যা কখনো বলতেই পারি না। তাতে আপনার রাগ হলেও কিছু করার নেই। আপনাকে হট গুড লুকিং মডার্ন মেয়েকে বিয়ে করা উচিত ছিল। সোমা পাশে থেকে সব কথা শুনে নেই, তা দেখে মনিকা চমকে যায়। আরে সোমা ম্যাম, আপনি কখন আসলেন? যখন তুমি আমার হাজবেন্ডকে অর্থাৎ রাহুল শর্মাকে বোঝাচ্ছিলে যে তাকে কেমন মেয়ের সঙ্গে বিয়ে করা উচিত ছিল। আই এম সরি ম্যাম, আই হ্যাভ এ মিটিং নাও। বাই রাহুল, সি ইউ। তো
তখনই মনিকা সেখান থেকে চলে যায় এবং রাহুল ও সোমা কথা বলতে থাকে। হ্যাঁ তো মনিকা এমন ভুল কথা বললো কি? না না, সে তো একদম সত্যি কথা বললো। আমার হাজবেন্ড যদি অন্য মেয়ের মুখে নিজের ওয়াইফের দুর্নাম শুনতে পছন্দ করে তাহলে এতে মনিকার বা কি দোষ? আমি এই সব ব্যাপারে আর কিছু শুনতে চাই না, ওকে? আমার মাথা ব্যথা করছে। ধরা খাওয়ার পর সবাই এমনই কথা বলে। তাছাড়া কোম্পানির লোকজন তুমি আর তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে আলোচনা করা শুরু করে দিয়েছে। কাজের জায়গা ছাড়া আরো অনেক জায়গায় তোমাদের দেখা যাচ্ছে। বি কেয়ারফুল, ওকে? নিজের পজিশনের খেয়াল রাখিও। রেপুটেশন একবার খারাপ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না রাহুল। মনিকার কি আছে? সে আজ এখানে আছে তো কাল অন্য জায়গায় চলে যেতে পারে। পিঙ্কি, টেল মি, আজ রাত্রে তুই ডিস্কো যাবি তো? তোর কাছে তো কখনোই টাকা থাকে না। তোকে দেখে মনে হচ্ছে না যে তুই মিডল ক্লাস ঘরের মেয়ে। সেলি, আমি এখনো পর্যন্ত একদিনও কি ডিস্কো যাওয়া বন্ধ করেছি? টাকা আমি কোনো না কোনো মতন জোগাড় করেই নি। বাবাকে বই কেনার কথা বলে সে 1 ঘন্টার মধ্যে টাকা পাঠিয়ে দিবে। স্মার্ট আছিস তুই পিঙ্কি। রাধিকা, কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? আসলে আমার একটা কাজ আছে। আমার বন্ধুরা কিছু শপিং করতে চায়, তাই তাকে হেল্প করতে যাচ্ছি। এখন রাত্রি 9টা বাজে, এখন যাবে শপিং করতে, তো বাড়ি কখন ফিরবে তুমি? তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করিও না। রাধিকা, তুমি তোমার ফ্রেন্ডকে বলো সকালে শপিং এ যাবে, এখন না। এখন অনেক রাত হয়ে গেছে। এত রাত্রে আমি তোমাকে একা বাড়ি থেকে বেড়াতে দেবো না। কিন্তু বিকি। কোনো কিন্তু না, তাহলে আমিও যাচ্ছি তোমার সঙ্গে। নো নো বিকি, আই ক্যান্ট ম্যানেজ, প্লিজ লেট মি গো, আই বি ব্যাক সুন। রাধিকা সেখান থেকে যাবার পর বিকি অনেক রেগে যায়। আমি বারণ করছি তাকে যেতে, আর সে আমার কথা অমান্য করে চলে গেল। রাহুল, দিস ইজ টু মাচ। তুমি এতগুলো ভুল কিভাবে করতে পারো? আমি তোমার ফাইল বিনা চেক করেই ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিলাম, আর তার মধ্যে এতগুলো ভুল? হ্যাঁ তো কি হয়েছে? ভুল তো হতেই পারে, এতে এত রাগার কি আছে? নো রাহুল, দিস ইজ নট ওয়ার্ক। আমরা দুজনে অনেক দিন থেকে একসঙ্গে কাজ করছি, কোনোদিনও তুমি এইভাবে ভুল করোনি। কিন্তু আজ কি হলো তোমার? সব মনিকার চক্রান্ত, আর তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো। ভালো করে বুঝিয়ে দাও তাকে, এরপর যদি এমন ভুল করে তাহলে খুব খারাপ হবে। সো বি কেয়ারফুল। এটা বলে সোমা সেখান থেকে চলে যায়। রাহুল স্যার, আপনি তো জানেন সোমা আমার থেকে জেলাস ফিল করছে। আপনার নজরে আমাকে সবসময় নিচু করতে চাইছে। সে কেন এমন করবে? সোমা তেমন মেয়ে না মনিকা। আমি সব বুঝতে পারছি। সে ভয় করছে আমি তার জায়গা না নিয়ে নিই। সে ভাবছে আপনাকে হয়তো আমি নিজের করে নিব, তাই সোমা ম্যাম জেনে বুঝে আমার ভুল ধরছে। না বাবা না, আমি আর আপনার সঙ্গে কাজ করতে পারবো না। কালকে আমি অফিস ছেড়ে চলে যাব। আমি যে কোনো কোম্পানিতে জব পেয়ে যাব। না মনিকা, তুমি কোথাও যাবে না, আমি কিছু একটা করছি। ওগো শুনছো? আলমারিতে আমি নিজে কিছু 1 লক্ষ টাকা রেখেছিলাম, এখন আর খুঁজে পাচ্ছি না। জানি না কোথায় চলে গেল। আমি নিয়েছি সেই 1 লক্ষ টাকা। তুমি নিয়েছো তো আমাকে একবারও বলতে তো পারো। তখন থেকে পাগলের মতন টাকা খুঁজেই যাচ্ছি আমি। দরকার নাই যে সব কথা তোমাকে বলতেই হবে। ওটা আমার টাকা, আমি ইনকাম করেছি। তাহলে কেন তোমার কাছে আমি পারমিশন নিতে যাব? তুমিও তো আমাকে না বলে তোমার অত দামি সোনাগুলো সোমাকে দিয়ে দিয়েছিলে। আমি যদি সোমাকে এগুলো গহনা না দিতাম তাহলে সে পরবর্তী পড়ালেখা কিভাবে করত? সোমা পড়ালেখায় অনেক বুদ্ধিমান ছিল। আমি যদি তাকে হেল্প না করতাম তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। আজ দেখো যে সে সফল বিজনেসম্যান, এত বড় কোম্পানিতে চাকরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কলকাতা শহরে নিজের বাড়ি গাড়ি সব নিজের ক্ষমতায় অর্জন করেছে। চুপ করো, নিশ্চয়ই সে তোমাকে মিথ্যা কথা বলেছে। এত কালো ও সুন্দর মেয়েকে কে চাকরিতে রাখবে? বিয়ে তো দূরেরই কথা। দেশ দুনিয়া বদলে গেছে, তুমি বোঝার চেষ্টা করো। এই যুগে কেউ কারো শরীরের রং দেখে বিচার করে না, তার প্রতিভা দেখে বিচার করে। কিন্তু তুমি তো সেই পুরোনো যুগেই পড়ে আছো। ছাড়ো, বাদ দাও, তুমি এগুলো বুঝবে না। আগে বলো, তুমি 1 লক্ষ টাকা করলেটা কি? আমি আমার পিঙ্কি মেয়েকে পাঠিয়েছি। কলেজে তার অনেকগুলো প্রজেক্ট চলছে, তাই তার টাকার প্রয়োজন ছিল। তোমার একটুকু আইডিয়া আছে কি কলেজে কি এমন প্রজেক্ট আছে যে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা লাগে? সোমার সময় এমনটা কোনো প্রজেক্ট ছিলই না। তুমি চুপ করো, আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। সে নিশ্চয়ই কিছু একটা করে দেখাবে। মেয়েকে বেশি মাথায় চাপাও না, তার দিকে একটু নজর দাও। পিঙ্কি সোমার মতন শান্ত না। এই নতুন ডিস্কো বারটি অনেক ভালো আছে না পিঙ্কি? হ্যাঁ, অনেক ভালো আছে। তার সঙ্গে এখানে অনেক হ্যান্ডসাম ছেলেগুলো আছে। চল তাদেরকে পটাই।
হাই হ্যান্ডসাম। হ্যালো বিউটিফুল, ইউ আর লুকিং সো হট। আজ তো আমি রাধিকার পেছন করেই দেখব সে প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। রাধিকা, টাকা দাও আর এই প্যাকেটটি নাও। আমার কাছে এখন বেশি টাকা নেই, তাই এখন এটা রাখো, পরে আরো জোগাড় করে দিয়ে দেবো। তাহলে এই প্যাকেটটাও ভুলে যাও। যতক্ষণ না সম্পূর্ণ টাকা দেবে ততক্ষণ এই প্যাকেটটি পাবে না। তখন পাশ থেকে বিকি লুকিয়ে লুকিয়ে সব দেখছিল আর মনে মনে ভাবছিল, এই প্যাকেটটিতে এমন কি আছে যার জন্য রাধিকা ওই লোকটাকে এতগুলো টাকা দিচ্ছে? প্লিজ সোমা, তুমি নিজের ফালতু কথাগুলো বন্ধ করো। কেন বেচারি মনিকার পেছনে পড়ে আছো? আমি তার পিছনে পড়ে আছি? তুমি এগুলো কি বলছো? সে একটার পর একটা ভুল করে যাচ্ছে, আর তাকে জিজ্ঞাসা করতে গেলে তোমার নাম বলে। আমি তোমার জন্য তার মিস্টেক গুলো ইগনোর করে দিচ্ছি, কিন্তু কোম্পানির অন্য এমপ্লয়ি তোমার দিকে আঙ্গুল তুলবে, তখন তুমি কি করবে? আমার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না, কিন্তু এই কোম্পানিতে যতদিন তুমি আছো ততদিন সবাই তোমার প্রশংসা করে আর আমাকে নিচু দেখাতে থাকে। রাহুল, তুমি কি আমাকে দেখে জেলিস ফিল করছো? আমি তোমার নিজের বউ। লিভ মি অ্যালোন, দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। সোমা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যখনই পিঙ্কিকে ফোন করি তখনই কি যে করে মেয়েটা, মনে হচ্ছে আমাকে একবার কলকাতা যেয়ে দেখা করতে হবে তার সঙ্গে। সে রাত জেগে পড়াশোনা করছে না ঘুরে বেড়াচ্ছে। দেরি করিও না, তাড়াতাড়ি কলকাতা যাওয়ার ব্যবস্থা করো। আমার তো গন্ডগোল লাগছে, বাড়িতে কোনোদিনও বই খুলে দেখলো না, আর এখন বলছে পুরো রাত্রি পড়ছি। পিঙ্কি, ইউ আর গর্জিয়াস। তোমাকে দেখার পর আর আমার কিছু দেখারই ইচ্ছে করে না। থ্যাংক ইউ টনি। তোমার জন্য আর এক বোতল ড্রিঙ্ক অর্ডার করি? না না টনি, আর আজকে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমাকে হোস্টেলে যেতে হবে। প্লিজ টনি, কাল দেখা করছি। রাহুল স্যার, আরেকটি স্যান্ডউইচ নেন না, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি আপনার জন্য। না মনিকা, আর খেতে পারবো না আমি। তুমি প্রত্যেক দিন আমার জন্য এত টেস্টি টেস্টি খাবার বানিয়ে নিয়ে আসো, তার জন্য তোমাকে ধন্যবাদ। রাহুল স্যার, আপনিও না পারেন। আচ্ছা শোনো মনিকা, কোম্পানির বাইরে একটি ভালো রেস্টুরেন্ট আছে, চলো না সেখান থেকে আজ লাঞ্চ করে আসি। স্যার, আমার তো যাবার অনেক ইচ্ছা, কিন্তু সোমা ম্যাম। তাকে আমি সামলে নেব, তুমি চিন্তা করিও না।